আজকে আমরা যে মুভি নিয়ে এক্সপ্লেনেশন করব সেটি বিশ্বের সবচেয়ে বড় তেল চুরি ঘটনার উপর নির্মিত। কোটি কোটি টাকার এই তেল চুরি বন্ধ করতে দুই ব্যক্তি লিও এবং ক্রিস প্রাণপণ চেষ্টা করেছেন। গল্প শুরু হয় ইরাক থেকে, যেখানে সোনা নেই কিন্তু সোনার চেয়ে মূল্যবান তেল আছে। এখানে একটি চীনা কোম্পানি তাদের রিফাইনারি স্থাপন করেছে। প্রতিদিন কোটি কোটি টাকার তেল এখান থেকে উত্তোলন করা হয়। এখানে কিছু লোক আছে যারা তেল লুট করে। ওদের মধ্যে একজন হলো ওয়েন, যার নিজস্ব একটি দল আছে। সে এখানে আক্রমণ করেছে এবং আশেপাশের সব জায়গা দখল করে নিয়েছে। এবং চীনা সরকার এই খবর পায় যে তাদের তেল রিফাইনারিতে কর্মরত কর্মী এবং তাদের পরিবারের উপর শীঘ্রই হামলা হতে পারে। সেই জন্য তারা সবাইকে বাঁচাতে এখানে একটি দল পাঠায়, যার নেতৃত্ব দিচ্ছেন লিও ফেং, যিনি পূর্বে সৈনিক ছিলেন। সবাইকে বাঁচাতে সে তার দল নিয়ে এখানে আসে। সে এখানকার পরিচালককে, যিনি একজন অধ্যাপক, পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করে। তিনি বলেন এখানে 500 জনের মতো লোক আছে। লুটেরারা আবার শীঘ্রই এখানে আক্রমণ করবে, তার আগে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। লিও বলে, এখান থেকে বের হতে হলে আমাদের প্রথমে গ্রিন জোনে পৌঁছতে হবে। আমাদের হেলিকপ্টার কোথায় আছে, যার মাধ্যমে আমরা আমাদের দেশে পৌঁছাবো? আর এখন তারা আগামীকালের জন্য প্রস্তুতি শুরু করেছে। অন্যদিকে ইরাকের একটি গ্রামে আমাদের দেখানো হচ্ছে ক্রিস নামে একজন মানুষকে, যিনি আগে মার্কিন নৌসেনাতে কাজ করত। তিনি নিরাপত্তার জন্য এখানে এসেছিলেন, কিন্তু পরে তিনি তার মেরিন চাকরি ছেড়ে দেন। আর তার ভাই এবং তার মতো আরও কিছু আমেরিকান আছে যারা সবাই আগে নিরাপত্তার জন্য এখানে এসেছিলেন, কিন্তু তারাও চাকরি ছেড়ে দিয়ে টাকার জন্য ব্যক্তিগত মিশন শুরু করেন। তার ভাই তার কাছে এসে বলে যে আমরা যে শেষ মিশন করেছিলাম এটা তার টাকা, সে তার টাকা নেয়। এবং এখন তার ভাই বলে যে আমরা আরেকটি মিশন পেয়েছি, বিনিময়ে আমরা 500 গুণ টাকা বেশি পাবো। আমাদের কেবলমাত্র একজন আন্তর্জাতিক অপরাধীকে ধরতে হবে। কিন্তু ক্রিস স্পষ্টভাবে অস্বীকার করে। আসলে সে এই ধরনের কাজ করতে ক্লান্ত, কিন্তু তার ভাই তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, যার কারণে ক্রিসকে তার কথা শুনতে হয়। একইভাবে আমাদের লিওকে দেখানো হচ্ছে, যে এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করছে। তাকে বলা হচ্ছে যে সকল রাস্তা বন্ধ, ডাকাতরা সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণ করেছে। একমাত্র একটি উপায় বাকি আছে, সেটি হলো মৃত্যুর মহাসড়ক। আমরা সেখান দিয়ে যেতে পারি। যদিও লিও জানে যে এই রাস্তা খুবই বিপজ্জনক, কিন্তু তাদের আর কোনো কিছু করার উপায় নেই। এখানে লিওর মেয়েও এই রিফাইনারিতে কাজ করে। সে লিওর উপর খুব রেগে আছে, কারণ যখন তার মা মারা যাওয়ার আগে লিও তখন তার সাথে ছিলেন না। সেই সময় তিনি একটি বিশেষ মিশনে ছিলেন, যার কারণে তিনি তার স্ত্রীর সাথে শেষ মুহূর্তগুলি তার সাথে থাকতে পারেননি, এবং সেই কারণে তার মেয়ে তার সাথে কথা বলে না। সে তাকে ক্ষমা করতেও চায় না। পরের দিন সকালে এখান থেকে সব 11টি বাস গ্রিন জোনের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর তারা মৃত্যুর মহাসড়কে পৌঁছে যায়, যেখানে রাস্তার দুপাশে গাড়ি চলছে। মাঝখানেও দুটো গাড়ি আছে যারা তাদের পথ অবরোধ করেছে। কিন্তু লিও জানে এটি ডাকাতদের একটা ফাঁদ, তাই সে তার বাস চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। তারা ধাক্কা মেরে পথ করে নেয়, কিন্তু এরপর একটা বালি ঝড় আসে, যার কারণে তাদের বাসের গতি অনেক কমে যায়, কারণ সামনে কিছু দেখা যাচ্ছে না। আসলে এটি কোনো প্রাকৃতিক ঝড় নয়, বরং ক্রিস এই বালি ঝড়টি তৈরি করেছে। তার গাড়িতে একটি জেট ইঞ্জিন আছে। সেই ইঞ্জিনের সাহায্যে এই ঝড় তৈরি করেছে, যার ফলে সে এবং তার সঙ্গীরা সুযোগ পায় বাসটিকে কিডন্যাপ করার। তারপর ক্রিস অধ্যাপকের বাসটি ছিনিয়ে নেয়। অসাধারণ দক্ষতার সাথে তারা বাসের ভিতরে ঢুকে বাসটি ছিনিয়ে নেয় এবং ওয়েনের কাছে নিয়ে যায়। ঝড় থেমে যাওয়ার পর যখন লিও বাস কাউন্ট করে, তখন দেখে 2টি বাস কম, যেখানে অধ্যাপক এবং অধ্যাপকের ছেলে এবং কিছু চীনা শ্রমিকও আছে। এখন তাদেরকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে, তাই হেলিকপ্টার করে সেই বাসের খোঁজে সে সেখান থেকে বেরিয়ে যায়। ওয়েনের কাছে পৌঁছানোর পর ক্রিস জানতে পারে যে সে যাদের কাছ থেকে বাসটি ছিনিয়ে নিয়েছে তারা আন্তর্জাতিক অপরাধী নয়, আসলে তারা তেল শোধনকারে কাজ করা কর্মচারী। এই সত্যিটা জানার পর সে তার ভাইয়ের উপর খুব রেগে যায়, কিন্তু এখন সে আর কিছু করতে পারে না, কারণ এখানে ওয়েন এবং তার লোকজন দাঁড়িয়ে আছে যারা তেল শোধনকার লুট করে। সে বাসটি অপহরণ করেছে। ওয়েন ক্রিসকে বলে, আমাদের সাথে যোগ দাও, আমার জন্য কাজ করো, কিন্তু সে স্পষ্টভাবে অস্বীকার করে এবং সেখান থেকে চলে যাওয়ার আগে সে তার ভাইকে বলে 2 ঘন্টার মধ্যে আমার অংশের টাকা আমাকে দিয়ে দিতে হবে। ক্রিসের চলে যাওয়ার পর ওয়েন সে ক্রিসের ভাই এবং তার সব লোককে হত্যা করে। তারপর হেলিকপ্টার করে বাস খুঁজতে বেরোনো লিওকে দেখানো হয়। তারপর সে দেখে ক্রিস তার গাড়িতে কোথাও যাচ্ছে। সে তার বন্দুক তাক করে, কিন্তু দেখে সে একজন আমেরিকান, তাই সে তার গাড়ির পিছনে লাগে এবং সে শীঘ্রই তার গ্রামে পৌঁছে যায়।
এখানে এসে সে বুঝতে পারে যে সেই বাসটি অপহরণ করেছে। সে ক্রিসকে বলে, বাসটা এবং আমাদের লোকজন কোথায় আছে তা বল। কিন্তু ক্রিস বলে, আমি এই ব্যাপারে কিছু জানি না। লিও বুঝতে পারে যে এত সহজে সে সত্যিটা বলবে না, তাই সে ক্রিসের ওপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। এখন ক্রিস তার আস্তানায় যায়, যেখানে সে টাকা দিয়ে তার ভাইকে ডেকেছিল। আর সেখানে গিয়ে সে দেখে ওয়েন তার ভাইকে মেরে ফেলেছে। এখানে একজন চীনা শ্রমিকও লাশ পড়ে আছে। ভাইয়ের মৃত্যুতে সে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তার মধ্যে রাগও জেগে ওঠে এবং তারপর লিও তার পিছন পিছন এখানে এসে পৌঁছে যায়। দুজনের মধ্যে মারামারি হয়। তারপর ওয়েনের লোকজন এখানে আসে। তারা ক্রিসকে তার ভাইয়ের মতো মেরে ফেলতে চায়, কিন্তু ক্রিসের হাতে থাকা গ্রেনেডের পিন বেরিয়ে যায়, তাই সবাই সেখান থেকে বেরিয়ে যায়। তাদের বেরিয়ে যাওয়ার পর সে বোমার পিন আবার লাগায়, যার ফলে বিস্ফোরণ হয়নি। ওয়েনের লোকজন যারা বাইরে আছে তারা বিধ্বস্ত গুলি চালায় তাদের উপর। কয়েকশো গুলি ছড়ার পর যখন তারা বিশ্বাস করে যে দুজনেই মারা গেছে, তখন তারা সেখান থেকে চলে যায় এবং তখন তারা দুজনেই ঘর থেকে বেরিয়ে আসে। তারপর ক্রিস লিওকে বলে, যে মানুষটি বাসটি নিয়ে গেছে যার মধ্যে তোমার লোকজনও আছে, ওয়েন নামে একজন আন্তর্জাতিক অপরাধী, তাদের সে আমার ভাইকেও মেরেছে। লিও বলে, আমাদের দুজনের একজনই শত্রু, তাই আমাদের দুজনকেই টিম হয়ে কাজ করতে হবে এবং এই দুজন হাত মেলায়। একই দিকে ওয়েনকে দেখানো হয় যে এখন তেলের রিফাইনারি সম্পূর্ণ দখল করে নিয়েছে, সব বন্দী তার কাছে। এখানে সেই প্রফেসরও আছে। ওয়েন বলে, তোমাকে মেশিন আবার চালু করতে হবে, কারণ মেশিনগুলো চালু না হওয়া পর্যন্ত তেল মাটি থেকে বের করা যাবে না। কিন্তু প্রফেসর একটা করতে অস্বীকার করেছেন। তখন ওয়েন বলে, যদি তুমি এটা না করো তাহলে আমি তোমার ছেলেকে মেরে ফেলবো। প্রফেসর বলে, আমি চাইলেও এখন এটা চালু করতে পারবো না, কারণ এখান থেকে যাওয়ার আগে আমি এটা পেন ড্রাইভ এবং একটা অটো জেনারেটর পাসপোর্ট দিয়ে এটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি। যদি তুমি চাও আমি এটা চালু করি, তাহলে তোমাকে ওই পেন ড্রাইভ এবং পাসপোর্টটি আনতে হবে, যা আমার ডায়েরিতে আছে। আর সেই ডায়েরিটা আমার একটা ব্যাগের মধ্যে আছে, আর সেই ব্যাগটা এখন আছে লিওর মেয়ের কাছে। আর এখন ওয়েন যে কোনো মূল্যে সেই ডায়েরিটা এবং পেন ড্রাইভটা চায়। সেই জন্য সে তার লোকেদের ওই গ্রামে পাঠায়, যেখানে ক্রিস এবং লিও সেইখানে আছে। তারা গ্রামের বাচ্চাদের সাথে খেলছে, আর তখন ওয়েনের লোকেরা সেইখানে পৌঁছে গেছে। যদিও তারা তাদের থামাতে চেষ্টা করে, কিন্তু তারা তাদের গ্রামের নিরীহ মানুষদের উপর বন্দুকের মুখ ধরে, যার কারণে লিওকে তার মেয়ের ব্যাগটা দিতে হয়, যার ভিতরে একটি ডায়েরি আছে এবং একটি পেন ড্রাইভ আছে। তারা সেটা নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ক্রিস বলে, ওই পেন ড্রাইভে কি আছে যা ওদের দরকার? তারপর লিওর মেয়ে বলে, সেই পেন ড্রাইভে একটা পাসপোর্ট আছে, যা দিয়ে মেশিনটা চালু করা যায়। আর মেশিন চালু হয়ে গেলে নিচে আন্ডারগ্রাউন্ড পাইপ দিয়ে তুমি এক জায়গা থেকে আরেক জায়গা যত ইচ্ছে তেল পাঠাতে পারো। আর যদি এটা হয় তাহলে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুরি হবে। কিন্তু ক্রিস যে কোনো মূল্যে ওয়েনের কাছ থেকে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, আর লিও এই চুরি বন্ধ করতে চায়। সাথে সাথে সে তার লোকেদের ছাড়িয়ে নিতে চায়। সেই জন্য তাদের দুজনকে ক্রিসের সেই ট্রাক থেকে, যার উপর জেট ইঞ্জিন লাগানো আছে, তারা তেল শোধনকারীর উদ্দেশ্যে রওনা হয়। সেখানে আমরা ওয়েনকে দেখি, যার কাছে সেই পেন ড্রাইভও আছে, আর তার কাছে সেই পাসপোর্টও আছে। সে সেই পেন ড্রাইভ এবং পাসপোর্ট অধ্যাপককে দেয় এবং তাকে এই মেশিন চালু করতে বলে। প্রফেসরকে তার কথা শুনতেই হবে। আর মেশিন চালু হওয়ার সাথে সাথে ওয়েন পাইপলাইনের মাধ্যমে সমুদ্রের যে জাহাজগুলি সে তৈরি করেছে সেগুলির মধ্যে তেল পাঠাতে শুরু করে। তার কাছে অনেক সমুদ্র জাহাজ আছে, আর যদি সেই সব সমুদ্র জাহাজ ভরে ফেলে তাহলে এটি হবে ওয়ার্ল্ডের কোটি কোটি টাকার তেল চুরি, যা আগে কখনো ঘটেনি। মেশিন চালু হয়ে গেলে সে পেন ড্রাইভটি ভেঙে ফেলে, যাতে কেউ পেন ড্রাইভ ব্যবহার করে এই মেশিন আবার বন্ধ না করতে পারে। আর এখন সে তার লোকজনকে নিয়ে এখান থেকে বন্দরের উদ্দেশ্যে রওনা হতে চলেছে। ঠিক তখন ওই ক্রিস এবং লিও এখানে এসে হাজির হয়, যা তাকে থামাতে চেষ্টা করে, আর তার লোকজন তাদের দুজনকে আক্রমণ করে, যার ফলে ওয়েন পালিয়ে যাওয়ার সুযোগ পায়। ক্রিসও তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু সে তা পারে না, কারণ ওয়েন গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ঠিক তখন ওই লিওর মেয়ে এখানে তার ফেভারিট গাড়ি নিয়ে এসে পৌঁছায়। তার সাথে তারা ওয়েনের গাড়ির পিছা করতে থাকে। পিছা করতে করতে তাদের গাড়ির দুর্ঘটনা ঘটে। একই দৃশ্য লিওকে দেখানো হয়, যিনি তেল শোধনকারীর ভিতরে আছেন। সেখানে অধ্যাপক তাকে বলে যে আপনি চাইলেও মেশিন থামাতে পারবেন না, কারণ ওয়েন পেন ড্রাইভ ভেঙে ফেলেছে। যদি আপনি তেল চুরির কাজটাকে বাঁচাতে চান তাহলে আপনাকে অন্য কোনো উপায় খুঁজতে হবে। তারপর সে জেট ইঞ্জিন ট্রাক নিয়ে ওয়েনের পিছে চলে যায়। কিছুক্ষণ পর সে ক্রিস এবং তার মেয়ের দেখা পায়।
আর এখন তারা তিনজন মিলে ওই ট্রাক নিয়ে ওয়েনকে ধাওয়া শুরু করে। যদিও তাদের ট্রাকের গতি খুবই কম, তাই ট্রাকের গতি বাড়াতে তারা জেট ইঞ্জিন চালু করে, যার পর তাদের ট্রাক তুফানের গতিবেগে ছুটে চলে আর তাড়াতাড়ি তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ওয়েন তার লোকজন এবং অনেক তেল ট্যাঙ্কার নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা তাদের ট্রাক নিয়ে এক অয়েল ট্যাঙ্কারে ধাক্কা মারে আর সেখানে একটা বড় বিস্ফোরণ হয়, যার ফলে ওয়েনের অনেক লোক মারা যায়। কিন্তু ওয়েন বেঁচে যায়, সে তার গাড়ি এখান থেকে ছেড়ে দেয়। কিন্তু যখন লিও ট্রাক নিয়ে ওয়েনকে পিছু করতে যায় তখন তাদের ট্রাক বালিতে ফেসে যায়। কিন্তু লিও তার ড্রাইভিং স্কিল দিয়ে গাড়ি বের করে নেয়, কিন্তু গাড়িতে ধাক্কা লাগার কারণে সে জেট ইঞ্জিন থেকে ফিউল লিক হতে থাকে। তাই ক্রিস তাদের গাড়ির পিছনে গিয়ে বসে। ক্রিস গিয়ে হাত দিয়ে তেল বন্ধ করার চেষ্টা করে আর তেল বন্ধ হয়ে যায় আর ক্রিস গাড়ির পিছনে বসে থাকে। এখন আবার একবার লিও জেট ইঞ্জিন চালু করে এবং ওয়েনের গাড়ি ধাওয়া শুরু করে। তারপর সে সামনে একটা সাইনবোর্ড দেখতে পায় যাতে লেখা আছে সামনের রাস্তা শেষ, অর্থাৎ সেখানে একটা খুব বড় পাথর আছে যা ওয়েনও দেখেছিল। সেজন্য সে তার গাড়ি সেখানে থামিয়েছিল। সে জানতো যে জেট ইঞ্জিন চালু করে তারা তাদের গাড়ির গতি থামাতে পারবে না এবং এখন লিও নিজেকে এবং তার মেয়েকে ডোরার সাথে বেঁধে দেয়। ওই ডোরার অন্য অংশ ওয়েনের গাড়ি আটকে যায়, যার কারণে যখন তাদের ট্রাক খাদে পড়ে তখন দুজনেই ডোরার সাথে ঝুলে থাকে, যা দেখে ওয়েন খুব খুশি হয়। কিন্তু ডোরার ওজনের কারণে তার গাড়ি দ্রুত পিছনে পিছলে খাদে পড়ে যায় এবং যখন লিও এটা দেখে তখন সে ডোরা খুলে দেয় নিজের শরীর এবং তার মেয়ের শরীর থেকে। ওয়েন সেখানে মারা যায়, কিন্তু তারা ক্রিসের মৃত্যু থেকে বেশি দুঃখিত, কারণ ট্রাকের সাথে সেও খাদে পড়ে গিয়েছিল। এখানে লিওর মেয়ে দেখে যে ছবিটা তার ছিল, যা ছিঁড়ে গিয়েছিল। লিও তা জুড়ে দিয়েছে। সে বুঝতে পারে যে তার বাবা তাকে খুব ভালোবাসে। সে তার বাবাকে ক্ষমা করে দেয় এবং তাকে জড়িয়ে ধরে। এবং তারপর ক্রিস, যে এখনো জীবিত, সে উপরে উঠে আসে। উপরে উঠে আসার পর লিও এবং লিওর মেয়ে তাকে দেখে খুব খুশি হয়। কিন্তু ক্রিস লিওর মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করেছে এবং লিও বলে, এই ব্যাপারে ভাবো না, এটা কখনোই হতে পারে না। বন্দরে একই দৃশ্য আমাদের সামনে দেখানো হয়, কোথায় তেল ভর্তি বড় 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 জাহাজ যেগুলো ওয়েন নিয়ে যেতে চেয়েছিল, এখন সেখানে আর্মি পৌঁছে গেছে আর সবগুলো দখল করে নিয়েছে। এই সিনের সাথে এই মুভির এক্সপ্লেনেশন এখানে শেষ হয়। আমরা আশা করি আপনারা এই মুভির এক্সপ্লেনেশনটি পছন্দ করেছেন। মুভির নাম হিডেন স্ট্রাইক। মুভির মেন ক্যারেক্টার রয়েছে জ্যাকি চ্যান আর জন সিনা। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও এক্সপ্লেনেশনেতে।